টু आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 8 एर जे नतून मॉडल एक्टिविटी टास्कगुलो तोमादेर स्कूल थेके एई जुलाई मासे देवा होच्छे, जेगुलो तोमादेर आगस्टे सबमिट करते होबे, तार इतिहास विषयेर जे प्रश्नगुलो रयेछे तार उत्तरगुलो निये आलोचना करब। अन्यान्य समस्त विषयेर मॉडल एक्टिविटी टास्कगुलो करे देওয়া হচ্ছে। তোমাদের যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কের গুরুত্ব ভীষণভাবে রয়েছে। যেহেতু এই সিচুয়েশনে স্কুল বন্ধ, পরীক্ষা হচ্ছে না, তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপরই কিন্তু ভিত্তি করে তোমাদের নাম্বারগুলো দেওয়া হবে। তো তোমরা অবশ্যই সঠিক উত্তরটা লিখবে এবং আমরা সব সময় তোমাদের সঙ্গে রয়েছি সঠিক এবং ভালো উত্তর নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাদের কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, সঙ্গে থাকবো। আর তুমি যদি আজকে চ্যানেলে প্রথম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখো শুরু করছি। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণী, এটা তোমাদের পার্ট 4। দেখো প্রথম প্রশ্নটি কি আছে, একের দাগে রয়েছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ের আছে 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এখানে অপশান দেওয়া আছে মুর্শিদ কুলি খান, সাদাত খান, আলীবর্দী খান। তো উত্তরটি হবে মুর্শিদ কুলি খান। তোমরা খাতায় যখন উত্তরটি লিখবে তখন এইভাবে লিখবে যে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো খয়ের দাগ, 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে। তো দেখো এখানে অপশানগুলো আছে নিজাম উল মুলক, সাদাত খান আর সফদরজং। তো উত্তরটি হবে তোমাদের সাদাত খান। নেক্সট গয়ের দাগ দেখো 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে হবে, দেখো ফররুখশিয়র, নিজামুল মুলক, সাদাত খান। উত্তরটি হবে নিজামুল মুলক। নেক্সট দেখো দুয়ের দাগে আছে সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। প্রথমে রয়েছে সন্ধি বা চুক্তি, সময়কাল, স্বাক্ষরকারী আর হচ্ছে ফলাফল। প্রথমে আছে সলবাইয়ের সন্ধি, সময়কাল হচ্ছে 1782 খ্রিস্টাব্দ, স্বাক্ষরকারী অর্থাৎ কাদের মধ্যে চুক্তি হয়েছিল। উত্তর হবে ব্রিটিশ কোম্পানি ও মারাঠা। ব্রিটিশ কোম্পানি ও মারাঠা। আর ফলাফল হবে প্রথম ইং মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে, অর্থাৎ প্রথম ইং মারাঠা যুদ্ধ শেষ হয়েছিল। নেক্সট আছে দেখো বেসিনের সন্ধি, সময়কাল হচ্ছে 1802 খ্রিস্টাব্দ, স্বাক্ষরকারী দেওয়া আছে কোম্পানি ও পেশোয়া। ফলাফল হবে অধীনতামূলক মিত্রতা নীতি স্থাপন। নেক্সট রয়েছে লাহোর, তাহলে লাহোরের চুক্তি হয়েছিল 1846 খ্রিস্টাব্দে, স্বাক্ষরকারী হচ্ছে ব্রিটিশ কোম্পানি ও শিখ বাহিনী, বা শিখও লিখতে পারো। নেক্সট দেখো তিনের দাগে আছে সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দ। এখানে ক খ দুটো প্রশ্ন আছে। চারের দাগে আছে নিজের ভাষায় লেখো 120 থেকে 160টি শব্দ। তাহলে এখানে আছে একটি প্রশ্ন। তো এই প্রসঙ্গে বলে রাখি যে অনেকেই হয়তো তোমরা কমেন্ট করে বলো যে দিদি যে প্রশ্ন উত্তরগুলো একটু বড় হয়ে যাচ্ছে বা কিছু। তো আমি বলছি যে উত্তর বড় নয়, এখানে হয়তো 5-10টা ওয়ার্ড হয়তো একটু বেশি হয়ে যায়, তবে এই রকম না লিখলে একটা জিনিস বোঝানো কিন্তু যায় না। কারণ সম্পূর্ণভাবে বোঝাতে গেলে একেবারে যে একটুখানির মধ্যে উত্তর লিখে দিচ্ছি সেটা কিন্তু হয় না। আর আমরা তো তোমাদের জন্যই লিখছি, তাই না? কারণ তোমরা যাতে ভালো মার্কস পাও, তোমাদের যাতে সঠিক এবং ভালো লেখাটা তোমরা লিখতে পারো, তাহলে আমরা তোমাদের জন্য লিখে দিচ্ছি। তো তোমরা তো একটু কষ্ট করে লিখবেই নিজেদের জন্য, তাই না? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই।
দেখো 3-এর ক আছে, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? উত্তর দেখো, লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করার উদ্দেশ্যগুলি হলো, এক দেখো, কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করা। নেক্সট নাম্বার 2 পয়েন্ট, ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা। তার ধারণা ছিল উপযুক্ত বেতন না পাওয়ার ফলে কোম্পানির কর্মচারীরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে না। ফলে কর্নওয়ালিস আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও কোনো রকম উপহার নেওয়া বন্ধ করে দেন। নেক্সট দেখো 3-এর খ, ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল? উত্তর দেখো, উইলিয়াম ওয়ার্ড ও জোসুয়া মার্সম্যানের সহায়তায় এবং উইলিয়াম কেরির প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1800 খ্রিস্টাব্দে কলকাতার অদূরে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় লেখা ছাপাতে শুরু করেন। উইলিয়াম কেরি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন এবং বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন। এছাড়াও 1778 খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন কেরি। নেক্সট দেখো 4-এর দাগের প্রশ্নটি, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল? উত্তর দেখো, ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটি ছিল গুরুত্বপূর্ণ। কোম্পানি যে যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিল তা নিম্নে আলোচনা করা হলো। দেখো জমি জরিপ, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি মাপজোকের জন্য একদল জরিপবিদের খোঁজ করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তবে কাজ শেষ হওয়ার আগেই ফ্র্যাঙ্কল্যান্ড মারা যান। তার কাজ শেষ করেন হগ ক্যামেরন। নেক্সট রয়েছে নদীপথগুলির জরিপ। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করে। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিলেন। নেক্সট আছে কাউন্সিল অফ রেভিনিউ। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর ও দেওয়ানির অধিকার পাওয়ার ফলে ক্রমেই বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয়। তাছাড়া আরও একটি রেভিনিউ বোর্ড তৈরি করা হয় যার নাম কমিটি অফ রেভিনিউ। 1768 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। এটি রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে। নেক্সট রয়েছে ইজারাদারি ব্যবস্থা। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সব থেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে। 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো বলে ওই বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হতো। একে 5 সালা বন্দোবস্তও বলা হতো। নেক্সট আছে 10 সালা বন্দোবস্ত। 1790 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন, যা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত। জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসাবে গড়ে তোলার কারণে 1793 খ্রিস্টাব্দে
লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। জমিদারিগুলি থেকে কোম্পানির কত রাজস্ব প্রাপ্য তার হিসাব নিশ্চিত হয়ে গিয়েছিল। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তার হিসাবটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে কত রাজস্ব তার প্রাপ্য। এছাড়াও আছে রায়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা। চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটি এড়ানোর জন্য সরাসরি খাজনা আদায়ের জন্য ছিল রায়তওয়ারি ব্যবস্থা এবং বাড়ি পিছু ভূমি রাজস্ব ব্যবস্থাকে বলা হতো মহলওয়ারি ব্যবস্থা। তো এটা ছিল তোমাদের যে পার্ট 4 ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো, তাদেরও অনেক হেল্প হবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো তো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।